আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা শিখছিলাম অ্যালকেন। অ্যালকেনের দুইটা ক্লাস আমাদের হয়েছে। অ্যালকেন প্রায় শেষ পর্যায়ে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকেই সবচেয়ে মজার, অ্যালকেনের সবচেয়ে মজার জিনিসটাই আজকে তোমাদের আমি শেখাবো। অনেকে হয়তো বলবে, প্রশ্ন করবে যে অ্যালকেনটা এত সোজা, সেটা 3 দিন স্যার ক্লাস নিলেন। আসলে আমি তোমাদের ভালোভাবে শেখাতে চাই, যাতে করে তোমাদের আর কখনো কোনো প্রশ্ন না থাকে অ্যালকেনে। তোমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারো। আর তোমরা যদি টিচার হও, যে কোনো ছাত্র ছাত্রীদের যে কোনো প্রশ্নের উত্তর যেন তোমরা দিতে পারো, ঠিক আমার ইচ্ছা তোমরা সেইভাবে শেখো, মন প্রাণ দিয়ে শেখো এবং সেটা উজাড় করে ঢেলে দাও ছাত্র ছাত্রীদের কল্যাণে। ভালো হবে, তোমার ভালো হবে, দেশের ভালো হবে, ছাত্র ছাত্রীদের ভালো হবে, সর্বোপরি তোমার আত্মতুষ্টি আসবে, মানসিক সন্তুষ্টি আসবে যে না, আমি যা দিয়েছি তা 100% দিয়েছি। অ্যালকেনের সবচেয়ে মজার জিনিসটাই হচ্ছে আজকের ক্লাসে হবে। আসো, আমরা গত ক্লাসে শিখেছিলাম, লাস্টে যেটা শিখেছিলাম যে অ্যালকেন থেকে কিভাবে আমরা অ্যালকোহল তৈরি করব, কিভাবে অ্যালডিহাইড তৈরি করব, কিভাবে অ্যাসিড তৈরি করব, এটা কিন্তু আমরা শিখেছিলাম। কিভাবে আমরা অ্যালকেন তৈরি করব সেটাও আমরা শিখেছিলাম। অ্যালকেন তৈরির অনেকগুলো পদ্ধতি শিখিয়েছিলাম, একেবারে ইন জেনারেল পদ্ধতি, ভীষণ ভীষণ সুন্দর এবং মজার। যেমন উডস বিক্রিয়ার মাধ্যমে, যেমন গ্রিগনাট বিক্রিয়ার মাধ্যমে, যেমন অ্যালকিন থেকে, তারপরে অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে, তারপরে অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যাসিডের বিজারণের মাধ্যমে, অ্যালকাইল হ্যালাইডের বিজারণের মাধ্যমে। এটা তো ফ্রি ক্লাস, এটা শিখতে তো টাকা লাগছে না, তাহলে কেন তোমরা শিখবে না? আর কেনই বা তোমরা এটা জানবে না? অবশ্যই জানবে। আশা করি আমার এই শেখানোর মধ্যে তোমাদের কোনো প্রশ্ন উঠবে না। আমি মন প্রাণ দিয়ে উজাড় করেই তোমাদের শেখাবো, ফ্রিতেই শেখাবো। আসো তাহলে আজকে আমরা শিখব অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে RX অ্যালকাইল হ্যালাইড। আমি কি লিখলাম? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইডকে যদি আমরা এইভাবে লিখি, বিজারিত করি, আচ্ছা আমি এটা আরেকটু সুন্দর করে লিখি, এইভাবে লিখি, একে বলা হয় বিজারণ। তাহলে মিথাইল, হ্যাঁ জারণ বিজারণ তো আমরা শিখেছি, সুতরাং হাইড্রোজেন থাকলেই বুঝতে হবে বিজারণ, তো না বোঝার কিছু নেই। তাহলে মিথাইল ক্লোরাইডকে যদি আমরা বিজারিত করি তাহলে কি উৎপন্ন হবে? একেবারে সোজা, হাইড্রোজেন ক্লোরিনকে ভীষণ ভালোবাসে, এ তড়িৎ ঋণাত্মক আর এ তড়িৎ ধনাত্মক, এও একযোজী এও একযোজী, সুতরাং খুব সুন্দর ম্যাচ করে এদের জন্য। তাই কি উৎপন্ন হবে? এই সেল উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? আর একটা হাইড্রোজেন এর সাথে মিশে যাবে, মিশে যেয়ে CH4 উৎপন্ন হবে। এখানে কিন্তু দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন কাজ করবে। একটা হাইড্রোজেন ক্লোরিনকে নিয়ে চলে যাবে, আর একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে যাবে, ফলে একদিকে মিথেন উৎপন্ন হবে, একদিকে এই সেল উৎপন্ন হবে। স্যার এই বিজারণটা কি করে করব? অনেক আছে, অনেক বিজারক রয়েছে, যেমন জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, তারপরে সোডিয়াম প্লাস ইথাইল অ্যালকোহল, তারপরে লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এগুলো সবাই বিজারক। এই সমস্ত বিজারকের এরা সবাই কি দেয়? হাইড্রোজেন দেয়। সেই হাইড্রোজেন কি করে? একটা ক্লোরিনকে নিয়ে যায়, একজন একটা নিয়ে যায়, আর একজন এখানে বসে পড়ে। এই তাহলে দেখো, আমরা যদি মিথেন দিয়ে শুরু করি, এই হলো আমাদের মিথেন। মিথেন এটা কোথা থেকে এসেছিল? অনেকভাবে আমরা তৈরি করেছিলাম।
এখান থেকে আমরা তৈরি করেছিলাম CH3COO Na, এই যে অ্যাসিডের সোডিয়াম লবণ। একে সোডা লাইম সহযোগে উত্তপ্ত করেছিলাম, পাতন করেছিলাম, সরাসরি মিথেন হয়েছিল। সেই মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কি হবে? মিথাইল ক্লোরাইড হবে। এই মিথাইল ক্লোরাইডকে দেখো একটু আগে যেটা করেছি, বিজারিত করলে আবার কি হবে? মিথেন উৎপন্ন হবে। আবার যদি একে আমি সোডিয়াম ড্রাই ইথার, এই যে DE ড্রাই ইথার, যেখানে সোডিয়াম সেখানে ড্রাই ইথার থাকবেই থাকবে, যেখানে সোডিয়াম সেখানে ড্রাই ইথার অবশ্যই থাকবে। কি বিক্রিয়া? বিক্রিয়াটা হলো উডস বিক্রিয়া। কি উৎপন্ন হবে? কি বলেছিলাম? আমি আবার বলি, দুই অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে দ্বিগুণ কার্বন, অর্থাৎ এখানে একটা কার্বন আছে, একটা কার্বন হলো মিথাইল, মিথাইলমূলক 2 কার্বন হলে এখানে হবে এই মিথাইল ছিল, সেখান থেকে অ্যালকেন তৈরি হবে। 1 কার্বন হলে মিথাইল, মিথেন, এর দ্বিগুণ হলে কি হবে? ইথেন। এই ইথেন তৈরি হয়ে গেল। তাহলে দেখো, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড থেকে ইথেন তৈরি করে ফেললাম। মিথাইল ক্লোরাইড থেকে আমরা এখান থেকে আবার যদি সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, তাহলে মিথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এটা আমরা শিখেছিলাম। মিথাইল অ্যালকোহলকে যেন জারিত করি, তাহলে ফর্মালডিহাইড উৎপন্ন হবে। স্যার এখানে একটু সমস্যা, অনেকগুলো CH3 আছে, OH, সেখান থেকে আবার একটা HCHO হবে, এটা কেমন জানি? মোটেও কেমন না। অ্যালকোহলকে, সূত্রটা হলো অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, সমকার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে জারিত করলে অ্যাসিড। এই হচ্ছে সূত্রটা আমি বারবার করে বলবো, তোমাদের কিচ্ছু করতে হবে না, আমার কথা শুনতে শুনতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে কি হলো? অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, সমকার্বন বিশিষ্ট, 1 কার্বন অ্যালডিহাইড, ফর্মালডিহাইড, মিথানল, এ তো আমি নামকরণ সময় শিখিয়েছিলাম। একে যদি আবার জারিত করি, তাহলে HCOOH। এই পর্যন্ত আমি গত ক্লাসে শিখিয়েছিলাম। মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড থেকে ইথেন। আমরা আরো অনেক স্টোরি করতে পারবো, আমরা যতটুকু শিখেছি ততটুকুকে আমরা ধারাবাহিকভাবে লিখছি। মিথাইল ক্লোরাইড থেকে উডস বিক্রিয়ার মাধ্যমে ইথেন হয়ে গেল, আবার বিজারিত করলে মিথেন হলো, আবার ক্ষারের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল হলো, তাকে জারিত করলে অ্যালডিহাইড হলো, একে আবার জারিত করলে অ্যাসিড হলো। এই যে ফর্মালডিহাইড, এখান থেকে আমরা আবার অনেক বিক্রিয়া রয়েছে, মিথাইল অ্যালকোহল থেকে আরো অনেক বিক্রিয়া রয়েছে, সেগুলো পরে শিখব। মিথেন থেকে আমরা এইটুকু শিখেছি, এইটুকু আমরা করে ফেললাম। এখানে যদি এখানে আরো অনেক বিক্রিয়া রয়েছে যেগুলো এই মুহূর্তে আমরা শিখিনি, সেই জন্য এদিকে আমরা যেতে চাচ্ছি না। এখানে দেখো আবার এই যে অ্যাসিডটা উৎপন্ন হলো, অ্যাসিড আবার ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে, বিক্রিয়া করলে কি হবে? HCOO, এখানে সোডিয়াম ফরমেট উৎপন্ন হবে। স্যার এই পাশের হাইড্রোজেনটা তো যেতে পারতো না, অ্যাসিডের হাইড্রোজেন যায় এই অংশ থেকে, COOH থেকে, এর পাশে যতগুলো থাকে ওখান থেকে যায় না। তাহলে কোথা থেকে যায় অ্যাসিডের হাইড্রোজেন? অ্যাসিড সবসময় হাইড্রোজেন দেয়, ক্ষার সবসময় OH দেয়। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এইটা দেবে, অ্যাসিড এইটা দেবে, এটা কখনো দেবে না, দেয় না। এটা শিখে রাখলে হয়ে গেল। কেন দেয় না আস্তে আস্তে আমি শেখাবো। এতদূর পর্যন্ত আমরা শিখে ফেললাম মিথেন থেকে। এখন যদি আমি এখানে ইথেন নেই, এই নিলাম ইথেন, কোথা থেকে আসবে? একইভাবে এখানে ইথেন তৈরি করতে হলে আমি আগের ক্লাসে শিখিয়েছিলাম, এখানে এরকম নিতে হবে, এই নিতে হবে, এই, অর্থাৎ এখানে 2 কার্বন থাকলে এখানে 3 কার্বনের অ্যাসিডের সোডিয়াম লবণ নিতে হবে। কেন? আমি আবার বলি, এইটুক নিয়ে সোডিয়াম কার্বনেট হয়ে যায়, এই হাইড্রোজেনটা এর সাথে যুক্ত হয়ে এটি উৎপন্ন হয়। সেই জন্য তুমি 2 কার্বনের তৈরি করতে গেলে এখানে 3 কার্বনের অ্যাসিড নিতে হয়, 1 কার্বন সোডিয়াম কার্বনেটের ভিতর চলে যায়, ইথেন তৈরি হয়ে গেল। ইথেন যদি আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে ইথাইল ক্লোরাইড হয়ে গেল। এই যে ইথাইল ক্লোরাইড, সেই ইথাইল ক্লোরাইড যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে ইথাইল অ্যালকোহল হলো। এই যে ইথাইল অ্যালকোহল, একে যদি আমরা জারিত করি,
এই যে জারিত করি, তাহলে অ্যাসিটালডিহাইড হলো। একে যদি আবার আমরা জারিত করি তাহলে কি হবে? অ্যাসিটিক অ্যাসিড হবে। এ পর্যন্ত শিখেছি। দেখো আগেরটা এটা সেম, একই রকম। তাহলে অ্যালকেনের একটা ধর্ম, একটা গুণাবলী শিখলে অ্যালকেনের যত কম্পাউন্ড আছে, মিথেন, ইথেন, প্রোপেন, এ পর্যন্ত আমরা সব একইভাবে, একই প্রস্তুতি, একই নিয়ম দিয়ে করতে পারবো। এখান থেকে আমরা আরো অনেক কিছু করতে পারি। যেমন নতুন আর একটা জিনিস শিখাই। তুমি এখানে কি দিয়েছো? ক্ষার দিয়েছো। এটা হচ্ছে জলীয় ক্ষার। এই তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারতে। এখানে তুমি এই যে এটা একটু এইভাবে লিখি, এইভাবে লিখি। তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও নিতে পারো। একু মানে অ্যাকোয়াস, মানে জলীয়। এটা জলীয় নিলে তুমি, তাহলে কি হবে? এই পটাশিয়াম ক্লোরিন নিয়ে চলে যাবে, ওইসটা এই জায়গায় এসে বসে পড়বে। তাহলে কি হবে? ইথাইল অ্যালকোহল। কিন্তু মজার ব্যাপার হলো তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলে তবে সেটা হলো অ্যালকোহলীয়, এটা কিন্তু জলীয় না। তখন কি হবে? তখন কিন্তু এখানে কোনো ওইস টোইস আসবে না। তখন এখানে CH2 ডাবল বন্ড CH2 হয়ে যাবে। কি করে হবে ওইটা একটু দেখাই। এটাকে আমি যদি এইভাবে লিখি, এখানে একটা হাইড্রোজেন বাড়িয়ে দিলাম, এইভাবে লিখলাম, এখানেও এইভাবে লিখলাম। তখন কি হবে? এটাকে আমি আরেকটু ভালো করে লিখলাম, তখন এই সেল হাইড্রোজেন ক্লোরিন এই সেল হয়ে চলে যাবে। এই ইলেকট্রন মিলে কি হবে? এখানে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। এই যে সেই বন্ধনটা। এটা ক্লিয়ার হয়েছে? আমি যদি এখানে জলীয় মাধ্যম নেই তাহলে কিন্তু অ্যালকোহল হবে, কিন্তু আমি যদি অ্যালকোহলীয় মাধ্যম নেই, মাধ্যমটা যদি অ্যালকোহলীয় হয়, তখন কি হবে? তখন কিন্তু এ আয়োনাইজড হতে পারে না, পটাশিয়াম হাইড্রোক্সাইড আলাদা হতে পারে না। সেই জন্য ওইস পায় না বলে ওরা নিজেরা কি করে? নিজেদের ভিতর বিক্রিয়া করে সেল তৈরি করে, তখন CH2 ইথিলিন উৎপন্ন করে। তাহলে দেখো মজার ব্যাপার হলো, এক ইথেন থেকে, এখন পরীক্ষা প্রশ্ন আসতে পারে, ইথেন থেকে তুমি কিভাবে ইথিলিন তৈরি করবা? তাহলে পেয়ে যাবে ইথেন থেকে এখানে, এখান থেকে এখানে। তাহলে ইথেন থেকে কোনের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইডকে অ্যালকোহলে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে ইথিলিন উৎপন্ন হয়ে যাবে। ইথেন থেকে কিভাবে তুমি ইথাইল অ্যালকোহল তৈরি করবে? ইথেন থেকে তুমি কিভাবে অ্যাসিটালডিহাইড তৈরি করবে? ইথেন থেকে তুমি কিভাবে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে? এতগুলো তুমি তৈরি করতে পারছো ইথেন থেকে, একটা সিম্পল বিক্রিয়ার মাধ্যমে। অতি সোজা। আরো অনেক আছে, সেগুলো এখন আমি শিখিনি। আমরা একটু একটু করে শিখবো, তারপরে এগুলো আমরা এর সাথে অ্যাড করে দেবো। তারপরে দেখবে এইখান থেকে তুমি শুরু করতে করতে তোমার বোর্ড শেষ হয়ে যাবে, কিন্তু তোমার বিক্রিয়া শেষ হবে না। বিক্রিয়া চলতেই থাকবে। এটাই হলো কেমিস্ট্রির মজা। তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু তৈরি করতে পারবে। তোমাকে যদি বলে কার্বন থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করো, তুমি ইজিলি কার্বন থেকে ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারবা। কার্বন থেকে অ্যাসিড তৈরি করো, তাও পারবে। কার্বন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি করো, তাও পারবে। গাছের থেকে তুমি অ্যালকোহল তৈরি করতে পারবে, কারণ গাছ টু কার্বন। যাক, এগুলো আমি পরে বলবো। তাহলে এতগুলো জিনিস আমি তৈরি করে ফেললাম। এরপরে আসি, এটা হলো গত ক্লাসে যে পর্যন্ত করেছিলাম তারই একটা অ্যাপ্লিকেশন। আমি ওখান থেকে আরো অনেক দূর যেতে পারি। যেমন এ যদি এখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে CH3COONA। একে যদি আবার আমি সোডা লাইম সহযোগে পাতন করি, তাহলে কি হবে? এইটুক চলে যাবে, এই যে এইটুক চলে যাবে। আমি তো এটা বারবার করে শেখাচ্ছি। কি উৎপন্ন হয়ে গেল? মিথেন উৎপন্ন হয়ে গেল। তাহলে দেখো ইথেন থেকে কিন্তু তুমি আবার মিথেনে চলে আসলে। আবার তুমি মিথেন থেকে ইথেনেও যেতে পারো, সেটাও শিখেছো, মনে পড়ে?
শিখিয়ে দিই। মিথেন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে মিথাইল ক্লোরাইড। একে যদি আমি সোডিয়াম ড্রাই ইথার দিয়ে বিক্রিয়া করাই, কি বিক্রিয়া? উডস রিয়াকশন। এই যে WR, উডস রিয়াকশন। 2 অণু অ্যালকাইল হ্যালাইড ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে 2 অণু অ্যালকালাইড নেওয়া হচ্ছে, কিন্তু সেই জন্য এর দ্বিগুণ কার্বন বিশিষ্ট অ্যালকেন উৎপন্ন হবে, সেটা হলো কি এই। তাহলে দেখো, ইথেন থেকে মিথেন, মিথেন থেকে ইথেন সব তৈরি করে ফেললাম। মিথেন থেকে ঘুরে তুমি ইথানিক অ্যাসিড তৈরি করলে, মিথেন থেকে তুমি কিভাবে ইথাইল অ্যালকোহল তৈরি করলে, মিথেন থেকে তুমি কিভাবে অ্যাসিটালডিহাইড তৈরি করলে, মিথেন টু ইথেন, ইথেন থেকে এগুলো ইজি ব্যাপার। এটাই হলো মজা কেমিস্ট্রির। আবার বলি, তাহলে আবার বলি, এভাবেই থাকুক। মিথেন থেকে ইথেন কিসের মাধ্যমে? মিথাইল ক্লোরাইডের মাধ্যমে। মিথেন থেকে মিথাইল ক্লোরাইড আসলাম, ওটস বিক্রিয়ার মাধ্যমে ইথেন চলে আসলাম। ইথেন থেকে আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইথাইল ক্লোরাইড, সেইখান থেকে আমরা জলীয় মাধ্যম, মিথেন থেকে দেখো এখানে যেন কি এখানে ছিল CH2 ডাবল বন্ড CH2, মিথেন থেকে আবার ইথিলিনও তৈরি করে ফেললাম। কি করে? মিথেন থেকে ইথেন, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে ইথিলিন। এখান থেকে আমরা অ্যাসিটিলিনও তৈরি করতে পারি। দেবো নাকি শিখিয়ে? থাকুক, ওটা আমরা অ্যালকেনি যেয়ে শিখবো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হলো। তোমরা এখন বুদ্ধি খাটিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করতে পারবে, কনভার্ট করতে পারবে, একটার সাথে আর একটা ঘুরিয়ে চিন্তা করতে পারবে। আমি মিথেনের আরো কিছু রয়েছে, সেগুলো একটু শিখিয়ে নিই। অ্যালকেন কিন্তু অ্যালকেন খুব বেশি সক্রিয় না, যথেষ্ট নিষ্ক্রিয়। তার কারণ এর ভিতরে কোনো ডাবল বন্ড নেই, ট্রিপল বন্ড নেই, অসক্রিয় যেটাকে বলে ইনঅ্যাক্টিভ। একে অ্যাক্টিভ করতে গেলে প্রচুর পরিমাণ টেম্পারেচার লাগে, প্রচুর পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন হয়। সাধারণত ও নর্মাল অবস্থায় অ্যাসিড ক্ষার কারোর সাথে বিক্রিয়া একটা করে না, তবে উচ্চ তাপমাত্রায় করে। যেমন ধরো, আমরা আগের ক্লাসে শিখেছিলাম অ্যালকেন ক্লোরিনের সাথে উচ্চ তাপমাত্রা বা ইউভি লাইটের উপস্থিতিতে বিক্রিয়া করে। এই অবস্থায় র্যান্ডাম যদি হয়, র্যান্ডাম মানে কোনো রেশিও টেশিও নেইনি, আমি বলেছিলাম যদি 50-50 নাও তাহলে কিন্তু এক ধাপে বিক্রিয়া হবে। অ্যালকেনের সাথে আমি ইথেনের সাথে দেখিয়ে দিই, মিথেনের সাথে দেখিয়ে দিই। মিথেন ক্লোরিন এখানে হচ্ছে 1:1, 1:1, এই 1:1। তাহলে কি হবে? শুধুমাত্র মিথাইল ক্লোরাইড প্লাস HCl উৎপন্ন হবে, এই একদম। ইউভি লাইট বা উচ্চ তাপমাত্রা। কিন্তু যদি র্যান্ডাম নাও, এখানে কোনো অনুপাত না থাকে, একটু বেশি পরিমাণ নাও, তাহলে কি হবে? তাহলে কিন্তু এইভাবে আমি লিখি, এইভাবে এইভাবে দিয়ে দিই। এই একটা ক্লোরিন একটা হাইড্রোজেন নিয়ে চলে গেল, এ এখানে এসে বসে পড়বে, তাহলে উৎপন্ন হবে এখানে HCl। নামটা পরে আসছি। এবার এ, এটা কন্টিনিউ চলতে থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। সিমিলারলি কি করবে? প্লাস আবার এইটা নিয়ে চলে যাবে, এইটা এখানে এসে বসে পড়বে, তাহলে কি হবে? এখানে দুইটা ক্লোরিন চলে আসলো, এই যে HCl হয়ে গেল। আবার কি হবে? আবারও আসবে, আবার এইভাবে বিক্রিয়া করবে, এ চলে যাবে, এ এখানে এসে বসে পড়বে, তাহলে উৎপন্ন হবে Cl আর একটা হাইড্রোজেন প্লাস HCl। আর একটা ধাপ কোথায় লিখি? নামটা বলি। তাহলে কি হলো?
মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। দুইটা যখন চলে যাবে তখন মিথিলিন ক্লোরাইড। আর এটা তো তোমরা মনে হয় চেনো, CH Cl3 ক্লোরোফর্ম। এটা হচ্ছে আমাদের সেই ক্লোরোফর্ম। এই ধাপে ধাপে কিন্তু বিক্রিয়া হবে যদি এখানে তুমি কোনো রেশিও না নাও, 50-50 না নাও। আমি আবার বলছি, যদি মিথেন ক্লোরিন 50-50 নাও ইন প্রেজেন্স অফ ইউভি লাইট অর হাই টেম্পারেচার, সেক্ষেত্রে কি হবে, এক ধাপে বিক্রিয়া শেষ হয়ে যাবে, মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আর যদি তুমি 50-50 না নাও, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে মিথাইল ক্লোরাইড প্রথমে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন নিয়ে চলে যাবে, বা একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে চলে যাবে, এই ক্লোরিনটা এখানে বসে পড়বে, এই যে বসে পড়লো। একইভাবে ঘুরে ঘুরে সমস্ত হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে। আমাদের এখন একটা বাকি রয়েছে, ক্লোরোফর্ম। এটা আমি এখানে লিখে দেখাচ্ছি। আমার বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, বোর্ডটা একটু বড় করতে পারলে ভালো হতো। এই যে হাইড্রোজেন Cl 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 ACl Cl, এই ইউভি লাইট, তাহলে এই ক্লোরিন এই হাইড্রোজেন নিয়ে চলে যাবে, এই ক্লোরিনটা এই সাথে চলে আসবে, উৎপন্ন হবে CCl4 প্লাস এই যে কার্বন টেট্রাক্লোরাইড। তার নামগুলো আবার বলি, মিথাইল ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ক্লোরোফর্ম আর কার্বন টেট্রাক্লোরাইড। এটা হলো আমাদের অ্যালকেনের সাথে বা মিথেনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। যদি ইথেনের সাথে হয় তাহলে কিন্তু 6টা ক্লোরিন, মানে ইথেনের 6টা হাইড্রোজেন, তাহলে 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। এখানে 4টে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এরকম হয়েছে, ওখানেও 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কি হেক্সাক্লোরো ইথেন উৎপন্ন করবে। ওটা আমি আর দেখাবো না, তোমরা করো। এটা হলো কি ক্লোরিনেশন। ক্লোরিনেশন কাকে বলে? ক্লোরিনের সংযোজন, যে বিক্রিয়ায় ক্লোরিন সংযোজন ঘটে তাকে বলে ক্লোরিনেশন। ক্লোরিনেশন, যে বিক্রিয়ায় নাইট্রো মূলকের সংযোজন ঘটে নাইট্রেশন, যে বিক্রিয়ায় SO3H সালফোনিক মূলকের সংযোজন ঘটে তাকে বলবো সালফোনেশন। সাধারণ তাপমাত্রা এগুলো ঘটে না, তবে উচ্চ তাপমাত্রায় বাষ্প টাষ্প নিলে কিন্তু এগুলো ঘটে। একটু দেখিয়ে দিই। ইথেন নিলাম, ইথেন এর সাথে এই যে এটা, স্যার এটা আবার কি লিখলেন, এটা হলো নাইট্রিক অ্যাসিড HNO3। এটাকে আমরা এইভাবে লিখি HONO2, এভাবে আমরা লিখি। যেমন H2SO4, এটাকে আমরা HSO3 এইভাবেও আমরা লিখি, এভাবে লিখি। নাইট্রিক অ্যাসিডকে আমি এভাবে লিখতে পারি, তাহলে এটাকে আমরা এভাবে লিখি সালফোনেশন গ্রুপ, সেই জন্য আমি এইভাবে লিখেছিলাম। এটা হলো ইথেন, এটা হলো নাইট্রিক অ্যাসিড। এই বিক্রিয়া করে না কিন্তু, তবে দুটোই যদি বাষ্প হয়, এটাও বাষ্প এটাও বাষ্প, বাষ্প মিশ্রণ, ওদিক থেকে মিথেন বাষ্প হয়ে আসছে, নাইট্রিক অ্যাসিড বাষ্প হয়ে এইখানে এসে মিশ্রিত হচ্ছে, তখন বিক্রিয়া ঘটে। তখন কি হবে, এই যে এইখান থেকে OH আর এখান থেকে হাইড্রোজেন মিলে কি হয়ে যাবে, পানি হয়ে চলে যাবে, আর এইটা CH3 CH2 NO2 এরকম হবে। নাম হলো নাইট্রো ইথেন। ইথাইল নাইট্রেট টাইটেন না, সোডিয়াম যদি থাকতো ধাতুর পর যদি NO2 থাকে তখন নাইট্রেট হয়, আর যখন অ্যালকাইল মূলকের পরে থাকে তখন নাইট্রো অ্যালকেন, অর্থাৎ এটা হচ্ছে নাইট্রো ইথেন। একইভাবে আমি যদি এখানে সালফুরিক অ্যাসিড নিই, তাহলে HSO3H এভাবেও আমরা লিখতে পারি, H2SO4 এভাবেও আমরা লিখতে পারি। তাহলে কি হবে,
একইভাবে এইখান থেকে এটা নিয়ে চলে যাবে, এইখানে একটা SO3H যুক্ত হবে। তবে এখানে হতে হবে কিন্তু 400 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, স্বাভাবিক অবস্থায় বিক্রিয়া করে না। এটা শিখলাম, খুব বেশি কাজে লাগবে না, তারপরে শিখে নিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট 3টা বিক্রিয়া, একটা হলো থার্মাল ক্র্যাকিং বা পাইরোলাইসিস, 1, 2 সমানুকরণ, 3 অ্যারোমেটিককরণ। অ্যারোমেটিকরণ 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 এই 3টে বিক্রিয়া হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে থার্মাল ক্র্যাকিংটা কি, পাইরোলাইসিসটা কি? ক্র্যাকিং মানে কিন্তু ভাঙন। অ্যালকেনকে যদি মানে বায়ুর অনুপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, অ্যালকেনটা ভেঙে যাবে, ভেঙে যে একটা অ্যালকিন হবে। ফর্মুলাটা হলো অ্যালকিন, ছোট অ্যালকেন আর কার্বন ডাইঅক্সাইড। অ্যালকিন, ছোট অ্যালকেন, কার্বন ডাইঅক্সাইড। অনেক সময় কার্বন ডাইঅক্সাইড না হয়ে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তার কারণ যেখানে কার্বন থাকবে সেখানে কার্বন ডাইঅক্সাইড হবেই হবে। হাইড্রোজেন উৎপন্ন হয় যেহেতু ওখানে হাইড্রোজেন রয়েছে। কিন্তু ওই ব্যালেন্স ট্যালেন্স মিলানোর জন্য আমরা কি বলি? অ্যালকিন, ছোট অ্যালকেন আর হাইড্রোজেন। ও কার্বন ডাইঅক্সাইডটা বাতাসে উড়ে যায় অনেক সময়, তারপরেও কোনো সমস্যা নেই। তাহলে কি হলো? বাতাসের অনুপস্থিতিতে যখন উচ্চতর অ্যালকেনকে আমরা উত্তপ্ত করব বাতাসের অনুপস্থিতিতে, তখন এটা ভেঙে যে অ্যালকিন উৎপন্ন হবে। যে কয় কার্বনের অ্যালকেন নেব সেই কয় কার্বনের অ্যালকিন উৎপন্ন হবে। ওই অ্যালকিন থেকে হাইড্রোজেন চলে যাওয়ার জন্য হাইড্রোজেন উৎপন্ন হবে। ওখানে পানিও উৎপন্ন হয়, বাতাসের অক্সিজেন থাকে, কিছু না কিছু থাকে, তো তা সেগুলো আমার ধরার ভিতরে পড়বে না। কার্বন ডাইঅক্সাইড ধরার ভিতরে পড়বে না, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম থাকে, তার কারণ ওখানে বায়ুর অনুপস্থিতিটা বিক্রিয়া করানো হয়, সেই জন্য অক্সিজেনের পরিমাণ কম থাকে। আর যেহেতু বায়ুর অনুপস্থিতি ঘটে, হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকে, সেই জন্য অ্যালকিন, ছোট অ্যালকেন আর হাইড্রোজেন। ফর্মুলাটা কি হবে? বৃহত্তর অ্যালকেনকে যদি পাইরোলাইসিস করা হয়, ছোট অ্যালকিন, অ্যালকিন সমকার্বন বিশিষ্ট অ্যালকিন, ছোট অ্যালকেন আর হাইড্রোজেন। যেমন CH3, CH2, CH3, এইটাকে তুমি পাইরোলাইসিস করো, পাইরোলাইসিস করো। তাহলে প্রথমে 3 কার্বনের, এখানে কিন্তু কার্বন সংখ্যা অনেক, প্রথমে 3 কার্বনের একটা কি হবে? CH3, CH ডাবল বন্ড CH, এটা হবেই হবে। এটা ভেঙে কি হবে? ইথেন উৎপন্ন হবে, ইথেন উৎপন্ন হবে। আর কি হবে? ওইটা ভেঙে আবার মিথেন উৎপন্ন হতে পারে, হাইড্রোজেন উৎপন্ন হবে। আর কি হতে পারে? আর কি হতে পারে? এইটা ভেঙে আবার CH2 ডাবল বন্ড CH2 হতে পারে। হ্যাঁ পারে। তাহলে ওই কার্বনের সংখ্যাটা কোনো ব্যাপার না, এখানে তোমাকে ব্যালেন্স করে দিলে কার্বনের সংখ্যা হয়ে যাবে। এটা কিন্তু একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে কি হলো? ফর্মুলাটা কি হলো? যে কয় কার্বনের অ্যালকেন, তার একটা অ্যালকেন উৎপন্ন হবে, তার চাইতে সংক্ষিপ্ত একটা অ্যালকেন উৎপন্ন হবে, তারও একটা অ্যালকেন উৎপন্ন হতে পারে, তারপরে হাইড্রোজেন উৎপন্ন হবে। ইম্পর্টেন্ট বিক্রিয়া।
টাইম শেষ হয়ে যাচ্ছে। সমানুকরণ। স্যার সমানুকরণ যেন কি? সমানুকরণ হচ্ছে সমাণু তৈরির পদ্ধতিকে বলা হয় সমানুকরণ। সমাণু তৈরির পদ্ধতি। এই সমাণু নিয়ে আমি তো অনেকগুলো ক্লাস নিয়েছি, সুতরাং না বোঝার তোমার কিচ্ছু নেই। যেমন একটা উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। এর একটা সমাণু হলো CH3 CH2, এইখানে CH3 এই। তাহলে যে পদ্ধতিতে এইটাকে তার সমাণুতে পরিণত করা হয়, তাও কি এটা কি সমাণু? শিকল সমাণু। এগুলো শিখিয়েছি, সমাণু শ্রেণী বিভাগ, কিন্তু কিভাবে তৈরি করতে সেটা শেখায়নি, এই প্রথম। এই যদি করতে হয় তাহলে যে পদ্ধতিতে একটা বৃহত্তর অ্যালকেনকে তার সমাণুতে পরিণত করা হয় তাকে বলা হয় সমানুকরণ। একেবারে সোজা। তুমি এখানে কি করবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড নেবে, HCl নেবে, আর কি নেবে? 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেবে, তাহলে সমানুকরণ হয়ে যাবে। ক্লিয়ার? তুমি এখানে এটা নাও, CH3 CH2 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 CH3, একই জিনিস নাও। অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাহলে কি হবে? যে কোনো জায়গায় একটা সমাণু দিয়ে দাও, এখানে এই হয়ে গেল। আবার দাও, আবার যদি বিক্রিয়া করো তাহলে আর একটা হবে ওখানে CH3 এই হয়ে গেল সমানুকরণ বিক্রিয়া। না বোঝার কিছু আছে? সমানুকরণ কাকে বলে? এইটা এইটা পরস্পর সমানু, আবার এইটা পরস্পর সমানু, এইটা পরস্পর সমানু। তাহলে এইখান থেকে আমরা সমাণু তৈরি করছি, তাহলে এটা সমানুকরণ। তাহলে যে প্রক্রিয়ায় কোনো একটা অ্যালকেনকে তার সমাণুতে পরিণত করা হয় সেটা সমানুকরণ বিক্রিয়া। এটা হচ্ছে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। শর্ত হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড HCl in presence of 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর একটা জিনিস শেখাবো, টাইমটা বেশি হয়ে যাচ্ছে। ভেরি 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 ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, অ্যারোমেটাইজেশন, অর্থাৎ অ্যারোমেটিকরণ। ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। 1 2 3 4 5 6 হেক্সেন আমরা ভালো করে চিনি। উৎপন্ন হয়ে যাবে CH2 এইভাবে সংক্ষেপে লিখে দিই, এই যে। ওহো, এটা সংক্ষেপে লিখলে তো হবে না, এটা সংক্ষেপে লিখে তো আমি শিখাইনি, ওটা সংক্ষেপে লিখলে হবে না, এইভাবে লিখতে হবে। CH এখানে দিয়ে দিই, আর কি করা। এই এখানে প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন দিলাম দিলাম, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। স্যার ওখানে ওখানে ডাবল বন্ড দিলেন কেন? দিলাম, প্রত্যেকটা কার্বনের 4টে করে হাত থাকতে হবে, সেই জন্য। এই কার্বনের দেখো 3টে হাত হয়েছিল, এটা দিলাম বলে 4টে হলো, এই কার্বনের 4টে হলো, এই কার্বনের 4টে হলো, এই কার্বনের 4টে হলো, এটারও 4টে হয়ে গেল। স্যার এটা এখান থেকে কি করে তৈরি করবো? এটা কি করে তৈরি করব? সেটাই তো মজার ব্যাপার। দুইভাবে তৈরি করা যায়। তুমি যদি প্লাটিনাম নিতে পারো, মাত্র 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিলেই এটা হয়ে যাবে, তোমার চিন্তা করতে হবে না। যদি প্লাটিনাম নাও প্রভাবক, কিন্তু প্লাটিনামটা ভীষণ কস্টলি, সেই জন্য আমরা কি করি, আমরা এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর অ্যালুমিনিয়াম
ট্রাইঅক্সাইড নিই সেক্ষেত্রে টেম্পারেচার একটু বেশি নিতে হয়। তাহলে হেক্সেনকে যদি আমরা ক্রোমিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি তাহলে বেঞ্জিন উৎপন্ন হয়। স্যার যদি এখানে এরকম হতো 7টা হতো তাহলে কি হতো, এখানে CH3 হতো, এই 6টা আর এই একটা 7টা, তখন চেহারাটা এরকম। ওইটাকে আমি এইভাবে যদি লিখে দেখাই তাহলে কি হবে, এই CH2, এখানে CH2, এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন, এখানে CH2, এখানে CH2, এখানে CH3, এখান থেকে একটা হাইড্রোজেন। এই যখন 7টা হবে তখন কি হবে, এটা ছিল এই 6টা যখন ছিল 1 2 3 4 5 6, তখন যদি আমরা এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড বা প্লাটিনাম 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নেই তখন এটা উৎপন্ন হবে, বেঞ্জিন উৎপন্ন হবে। কি করে উৎপন্ন হয় এর একটা কৌশল আছে, আজকে আর করব না, এমনিতেই টাইম পাস হয়ে গেছে। আচ্ছা, যদি 7টা নেই তখন স্ট্রাকচারটা এরকম হবে, এখানে হবে CH3, তখন এখানে কি হবে, এইখানে CH3 ঢুকে যাবে, অর্থাৎ হেপটেন যদি নেই তখন আমাদের টলুইন উৎপন্ন হবে। এইটা হলো আমাদের টলুইন। অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা শিখলাম, এটা আরেকটু ডিপলি শেখাতে পারলে আমি খুশি হতাম। কেমন জানি মনটার ভিতরে একটু মনে হচ্ছে অপরিপূর্ণতা থেকে গেল, কিন্তু সময় বেশি একটা নিতে পারছি না আর, সেই জন্য আজকে আমি এখানে শেষ করছি। আগামী দিন আমরা কিছুটা টাচ করেই অ্যালকিনে চলে যাব। অ্যালকিনে যে শিখব নতুন নতুন জিনিস, নতুন নতুন কৌশল আর নতুন নতুন টেকনিক, তাকে মনে রাখার। সবাইকে আমন্ত্রণ রইল ক্লাসে। ধন্যবাদ।